আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, বিএনপিকে যারা থামাতে গিয়েছে তারাই ধ্বংস হয়েছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়ে জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি জীবনে, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারাই যখনই থামাতে গিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। বিএনপি আজ কোথায়, আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? এবারে জানাবো, শেখ হাসিনাকে ভারতে না রাখলেই দিল্লির জন্য ভালো অপশন হতো। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ সরকারের সম্পর্কের মধ্যে একটা বড় অস্বস্তির উপাদান হল ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি। ৫ই আগস্টের পর ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছে, সেদিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে সাময়িক আশ্রয় চেয়েছিলেন বলে তা মঞ্জুর করা হয়েছিল। অন্তত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এটা উল্লেখ করেছিলেন। সুরক্ষার কারণেই তাকে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। জানাবো, বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন মির্জা ফখরুল। নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সেই নিশ্চয়তা কোথায় পেলেন চরমোনাই পীর? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয় সেজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। গত ১৬ বছর ধরে এই পদ্ধতির দাবি জানিয়ে আসছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু শুধু বিএনপি ভিন্নমত পোষণ করেছে। তাদের বলবো, ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। এবারে থাকছে, অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না লায়ন ফারুক। ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক মোহাম্মদ বলেছেন, আমরা কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। এ সরকার ব্যর্থ হলে গণতন্ত্রকামী জনগণ ব্যর্থ হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সুলাইমানিকে হত্যার বিচার নিয়ে ইরানের হুঙ্কার। মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির হত্যার বিচার নিয়ে নতুন হুঙ্কার দিয়েছে ইরান। আইনি এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দেশটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপিকে যারা থামাতে গিয়েছে তারাই ধ্বংস হয়েছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়ে জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি জীবনে, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে তখনই তারাই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায়, আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? বিকেলে নগরীর ১৬ শহরে বিপ্লব উদ্যোগ, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখে যুব পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পালিত হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আবারও বলছি, বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার, তাদের সংসদ দেখতে চায়। এটা বাধাগ্রস্ত করবার কোনো সুযোগ নেই। বিএনপির জন্য বিগত দিনে অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, প্রয়োজনে আবারও ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। দেশের রাজনীতি কেমন হবে তার সিদ্ধান্ত জনগণ দেবে জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, কেউ বলে দিতে পারবে না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কি হবে। এ সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ। এই সিদ্ধান্ত অন্য কেউ দেবার সুযোগ রাখে না। জনগণের সিদ্ধান্ত অন্য কেউ দেবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত অনেকেই অনেকবার দেবার চেষ্টা করেছেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেবও চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছেন? এরপর এরশাদ চেষ্টা করেছিলেন, শেখ হাসিনাও চেয়েছিলেন, তারা কি পেরেছে? তাই সেদিকে না গিয়ে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে তাদের দিতে দিন।
হাসিনাকে ভারতে না রাখলেই দিল্লির জন্য ভালো অপশন হতো। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ সরকারের সম্পর্কের মধ্যে খুব একটা বড় অস্বস্তির উপাদান হল ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি। ৫ই আগস্টের পর ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছে, সেদিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের সাময়িক আশ্রয় চেয়েছিলেন বলেই তা মঞ্জুর করা হয়েছিল। অন্তত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও উল্লেখ করেছেন, সুরক্ষার কারণে তাকে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। মূলত কারণটা যাই হোক, বাস্তবতা হলো বাংলাদেশ গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যার শাসনের বিরুদ্ধে ছিল, সেই শাসক নিজে এখন প্রতিবেশী দেশে আশ্রয়ে আতিথেয়তা গ্রহণ করেছেন। বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন, সেই অভ্যুত্থানে যেহেতু একটা ভারত বিরোধী মাত্রাও ছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া এভাবে হাসিনার পক্ষে এতদিন ক্ষমতা আঁকড়ে থাকা সম্ভব ছিল না, এমনটাই ধারণা করেন আন্দোলনকারীরা। আর সেই ভারতে যখন শেষমেশ অপসারিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিল, তাতে কূটনৈতিক সন্দেহ এবং অবিশ্বাস আরও জোরালো হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি না দেন, ভারতের সেটা খেয়াল রাখতে হবে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি স্বীকার করেছে, শেখ হাসিনার মুখে লাগাম পরানোর কথা তারা একাধিকবার ভারতকে বলেছেন, কিন্তু তাতে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। এর পাশাপাশি গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে যাতে বাংলাদেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যায়, সেজন্য তাকে ভারতের কাছে ফেরত যাবার কথাও বলেছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। দুদেশের মধ্যকার প্রত্যাবর্তন চুক্তির কথাও তুলে ধরেছেন কেউ কেউ। সম্ভবত এটা জেনেই ভারত তাকে এখনও বাংলাদেশের হাতে তুলে দেবে না, কিন্তু তাতে কূটনৈতিক সম্পর্কের যা হবার তা হয়ে গেছে। দিল্লিতে প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পরিক্কর, আইডিএসের সিনিয়র ফেলো তথা বাংলাদেশি বিশ্লেষক শ্রীমতী পট্টনায়ক সেই প্রথম দিন থেকে বলে আসছেন, শেখ হাসিনাকে ভারতে না রাখতে দিল্লির জন্য একটা সবচেয়ে ভালো অপশন হতো। বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন, আমি এখনও মনে করি প্রথমে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন, সেটা দিল্লির জন্য সেরা সমাধান হতো, হয়তো শেখ হাসিনার জন্যেও। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি এবং শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছাড়া এখন ভারতের সামনে আর কোনো উপায় নেই, তাই এটার পরিণাম আমাদের ভোগ করতেই হবে। এই পরিণামের একটা দিক হলো ঢাকার নতুন সরকারের সাথে কূটনৈতিক মূল্যে দাম চোকানো। আগস্টের মাঝামাঝি দ্য ডিপ্লোম্যাট সাময়িকীতে পররাষ্ট্রনীতির বিশ্লেষক শ্রীরাধা দত্ত একটি নিবন্ধে লিখেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কখনো নাক গলায় না। এই মিথটাকে বেআব্রু করে দিয়েছিলেন শেখ হাসিনাকে ভারতে নিরাপদ আশ্রয় দেবার ঘটনা। ফলে ভারতের সমর্থনে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিলেন। বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশের জল্পনার আকারে থাকা এই মতবাদটা এখন এক ধরনের কনফার্মেশন পেয়ে গেছে বলে অনেক পর্যবেক্ষকই মনে করছেন। এবং একই কারণে ঢাকা এবং দিল্লির সম্পর্কেও তিক্ত থেকে তিক্ততা হচ্ছে। কিন্তু দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নতির স্বার্থে ভারতকে ভবিষ্যতে কোনো শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বিবেচনা করতে পারে? প্রশ্নই ওঠে না। প্রথম কথা, বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। কেন ভারত তাকে একটা ক্যাঙ্গারু কোর্টের মুখে ঠেলে দিতে যাবে? দ্বিতীয়ত, যদি ভারত শেখ হাসিনার সংকট মুহূর্তে তার পাশ থেকে সরে দাঁড়ায়, তাহলে আমাদের নেইবারহুডের কোনো দেশের কোনো নেতাই ভারতের বন্ধুত্বে আর কখনো ভরসা রাখতে পারবে না। বিবিসিকে বলছিলেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিক টিসিএ রাঘবন। ফলে ধরেই নেওয়া যেতে পারে শেখ হাসিনা এখন লম্বা সময়ের জন্যই ভারতেই থাকছেন, এবং যতদিন সেটা থাকছেন ততদিন ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়াটা খুবই কঠিন। বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন মির্জা ফখরুল। নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সেটি খুব জরুরি এই মুহূর্তে। বিকেলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় মির্জা ফখরুল বলেন, মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, আমাদের একটাই কথা, দেশে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, ১ বা ২ দিনের জন্য সব জঞ্জাল সরানো সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। একটি নির্বাচনী দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেকেই বলেছেন নেতারা এত নির্বাচন করছেন, রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করছেন কেন? আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে। বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সেই নিশ্চয়তা কোথায় পেলেন চরমোনাই পীর? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম চরমোনাই পীর বলেছেন, আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয় সেজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। গত ১৬ বছর ধরে এই পদ্ধতির দাবি জানিয়ে আসছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল
এর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু বিএনপি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। তাদেরকে বলবো, ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পেয়ার পদ্ধতির প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আমরা যেমন রাজনৈতিকভাবে স্বৈরাচার বিরোধী, তেমনি মানসিক এবং পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী। তাই যদি হয় তাহলে আপনারাও পেয়ার পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা প্রকাশ করছি। রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন তিনি। বিএনপি ক্ষমতায় গিয়ে সংস্কার করবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় চরমোনাই পীর বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে, সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন? আবার তারা ক্ষমতায় গেল জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন, তার নিশ্চয়তা কি? সেজন্যই আমরা আগে সংস্কার, স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক আয়োজনে, তারপরে নির্বাচনের আয়োজনের আলাপ তুলবার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।